জি, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ আ এর ৩য় ক্লাস। এখন পর্যন্ত আমরা ১ম ৩ টি ক্লাসে আ আমরা পড়েছি হচ্ছে ১ থেকে ১৪ ধারা পর্যন্ত এবং ৫২ থেকে ৫৭ ধারা পর্যন্ত। তো আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ চেষ্টা করব হচ্ছে ১৫ থেকে ৩০ পর্যন্ত পড়ার। তো আমরা পড়াশোনা ১৪ ধারা দিয়েই শুরু করতেছি। তো আমরা ১৪ ধারাটা গল্প আকারে পড়েছিলাম। যে একেবারে ট্রু সেন্স এ যদি মাথায় অন্য কোনো টেনশন বা হচ্ছে অন্যদিকে মনোযোগ থেকে থাকে, আ মনোযোগটা হচ্ছে ওইদিক থেকে পড়ার দিকে নিয়ে আসেন। আর আরেকটা বিষয় হলো যারা ফোন থেকে ক্লাস করতেছেন, আপনাদের যদি কোনো কল আসে সেটা যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আশা করি কেটে দিবেন। এক্ষেত্রে আপনি লাইন বিচ্যুত হতে পারেন। ওকে। আমরা ১৪ ধারায় যে বিষয়টা পড়েছিলাম গতকালকে, একটা চুক্তি হয়েছে। ধরেন আমি আর আপনি একটা চুক্তি করেছি। কি চুক্তি করেছি? ১০০ বিঘা জমি ক্রয়-বিক্রয়ের চুক্তি করেছি। এখন চুক্তি সম্পন্ন হওয়ার পর পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি বিক্রেতা আছেন তিনি হলো ৯৮ বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করতে পারতেছেন। আর বাকি যে ২ বিঘা আছে সে ২ বিঘা উনি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করতে পারতেছেন না। তাহলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে বা আমি আর আপনি হলেন কি করলাম? একটা চুক্তি করলাম। এখন চুক্তি করলাম কিসের চুক্তি করলাম? ১০০ বিঘা জমি ক্রয়-বিক্রয়ের চুক্তি করলাম। চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ১০০ বিঘার মধ্যে ৯৮ বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে। আর বাকি যেই ২ বিঘা আছে সেটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে না। তাহলে আমরা যদি সেকশন অনুযায়ী বলি, আইন অনুযায়ী বলি, আমাদের ১৪ ধারায় বলা আছে যে একটা চুক্তি হয়েছে। চুক্তির সম্পাদিত অংশ যদি বড় হয় আর অসম্পাদিত অংশ যদি ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত সম্পাদিত অংশের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন আর অসম্পাদিত অংশের জন্য আদালত ক্ষতিপূরণ দিবেন। তাহলে আমরা যে ১০০ বিঘা জমি ক্রয়-বিক্রয়ের চুক্তি করলাম, সেখানে হলো সম্পাদিত অংশ হলো ৯৮ বিঘা। আর অসম্পাদিত অংশ হলো ২ বিঘা। অর্থাৎ সম্পাদিত অংশটা বড় আর অসম্পাদিত অংশটা ছোট। তাহলে এই ক্ষেত্রে আমাদের ৯৮ বিঘার জন্য ৯৮ বিঘার জন্য আদালত কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন। আর বাকি যে ২ বিঘা আছে, সেটার জন্য আদালত কিসের নির্দেশ দিবেন? সেটার জন্য আদালত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিবেন। বলা আছে কোথায়? বলা আছে ১৪ ধারায়। ১৪ ধারায় কিন্তু বলা আছে যে, একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির যদি সম্পাদিত অংশটা বড় হয়, আর অসম্পাদিত অংশটা ছোট হয়, তাহলে অসম্পাদিত অংশের জন্য ক্ষতিপূরণ, আর সম্পাদিত অংশ বড়ের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আমাদের সেই ১০০ বিঘার যে উদাহরণ, সেটা ১৪ ধারায় দেয়া আছে, গতকালকে আমরা পড়েছি। এবং আরেকটা উদাহরণে পড়েছিলাম যে, ৳২,০০,০০০ বাগান বাড়ি ক্রয়-বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইলাম, আমি আর আপনি। পরবর্তীতে ওই বাগান বাড়ির ভিতরে কিছু আসবাবপত্র আছে। সেই আসবাবপত্রের বিষয়ে আমরা চুক্তিতে কিছু উল্লেখ করিনি। আমরা বলেছি যে পরবর্তীতে আমরা যখন রেজিস্ট্রি করব তখন সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কিন্তু চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তীতে আমরা ২ পক্ষ বাগান বাড়ির বিষয়ে ঐক্যবদ্ধ আছি। কিন্তু ওই বাড়ির ভিতরে যে অল্প কিছু ফার্নিচার আছে সেটার বিষয়ে আমরা ২ পক্ষ ঐকমত্য পোষণ করতে পারতেছি না। তাহলে এরকম পরিস্থিতিতে কি হবে? আমাদের চুক্তির সম্পাদিত অংশটা বড় বাগান বাড়ি, আর অসম্পাদিত অংশ ছোট সেই বাগান বাড়ির তুলনায় সেই ফার্নিচার। তাহলে ১৪ ধারায় বলা আছে যে, সম্পাদিত অংশ যদি বড় হয়, বাগান বাড়ি যেহেতু বড় সেটার জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর অসম্পাদিত অংশ যেটা হলো আপনার ওই কিছু আসবাবপত্র ফার্নিচার বাড়ির ভিতরে, সেটার জন্য আদালত কি দিবে? আদালত দিবে হচ্ছে ক্ষতিপূরণ। এই বিষয়টাকে যদি আমরা উল্টিয়ে ফেলি সেটা হলো ১৫ ধারায়। তাহলে আমরা ১৪ ধারায় পড়েছি যে চুক্তির সম্পাদিত অংশটা যদি বড় হয়, আর ১৫ ধারায় হলো চুক্তির আ সম্পাদিত অংশটা যদি কি হয়? ছোট হয়। আর অসম্পাদিত অংশটা যদি বড় হয়, ধরেন আমি আর আপনি একেবারেই ট্রু সেন্স এ অথবা আপনারা ২ জন বন্ধু বা মিস্টার এক্স এবং ওয়াই ১০০ বিঘা জমি ক্রয়-বিক্রয়ের চুক্তি করলেন। এখন চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে ১০০ বিঘা জমির মধ্যে শুধুমাত্র আপনার ৫০ বিঘা জমি বা ৪০ বিঘা জমি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়। আর বাকি যেই ৬০ বা ৫০ বিঘা জমি সেটা হলো অন্য আরেকজন ব্যক্তির। তাহলে এরকম পরিস্থিতিতে আমাদের ১৫ ধারায় বলা আছে যে একটা চুক্তির যদি অসম্পাদিত অংশটা বড় হয় আর সম্পাদিত অংশটা ছোট হয় সেই ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না।
গতকালকে কে জানি আমাকে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন যে, বাড়িও চলে গেল, জমিও চলে গেল। কবির মাঝির বাড়ি হচ্ছে পদ্মা নদীর মাঝি আমরা পড়েছি উপন্যাস। এখন কবির মাঝির যে বাড়িটা আছে সেটা আমি আর আপনি ক্রয়-বিক্রয় করার জন্য ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলাম। চুক্তিবদ্ধ হওয়ার পরের দিন ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড় এসে ওনার সেই বাড়িটা কি করলো? বিধ্বস্ত হয়ে গেল। তারপরের দিন জলোচ্ছ্বাস আসলো। জলোচ্ছ্বাসে ওনার যেই বাড়িটা যেই জমিতে ছিল, সেই জমিটাও হচ্ছে কি করলো? জলোচ্ছ্বাসে নিয়ে গেল। কবির মাঝির কিছুই নেই। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? আপনার অসম্পাদিত অংশটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কিন্তু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে ১০০ বিঘা জমি ক্রয়-বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছি। ১০০ বিঘার মধ্যে ৫০ বিঘা কার্য সম্পাদন করা যায়, আর ৫০ বিঘা কার্য সম্পাদন করা যায় না। কেন ৫০ বিঘা কার্য সম্পাদন করা যায় না? কারণ বাকি ৫০ বিঘা হলো অন্য আরেকজন ব্যক্তির। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন? যেহেতু অসম্পাদিত অংশটা এখানে বড়, আদালত এই ১৫ ধারায় বলা আছে এই ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তবে করবেন। কখন করবেন? যখন আপনি ক্রেতা। আপনি ক্রেতা বলতেছেন যে, "মাননীয় আদালত ৫০ বিঘা কার্য সম্পাদন করা যায় বা ৪০ বিঘা কার্য সম্পাদন করা যায়। বাকি ৬০ বিঘা করা যায় না বা বাকি ৫০ বিঘা করা যায় না।" কারণ তৃতীয় একজন ব্যক্তির। মাননীয় আদালত আমার একটা কথা, কি কথা? যে আমি যেই ৫০ বিঘা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে না, সেই ৫০ বিঘার দাবি আমি কি করলাম? দাবি আমি পরিত্যাগ করলাম। ভালো কথা দাবি পরিত্যাগ করেছেন। দাবিও পরিত্যাগ করলাম এবং পাশাপাশি ওই ৫০ বিঘার জন্য যেটা কার্য সম্পাদন করা যাচ্ছে না, ও বা যেই ৬০ বিঘা কার্য সম্পাদন করা যাচ্ছে না, সেটার জন্য আমি কি করি? ক্ষতিপূরণ দাবিও পরিহার করি, দাবির অধিকার পরিহার করি। তাহলে ২ টা ক্ষেত্রে আদালত কার্য সম্পাদনের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। যেই ক্ষেত্রে ক্রেতা বা হচ্ছে পক্ষ আপনার হচ্ছে কি অবশিষ্ট কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে। যখন আপনি ক্রেতা কি করবেন? যতটুকু কার্য সম্পাদন করা যাচ্ছে না, তার দাবিটা পরিত্যাগ করবেন। এবং ওই যে ৫০ বিঘা বা হচ্ছে ৬০ বিঘা করা যাচ্ছে না, তার জন্য যে ক্ষতিপূরণ পাওয়ার যে আশাটা, সেটাও আপনি ত্যাগ করবেন। আপনি আদালতে সাবমিশন রাখবেন, "মাননীয় আদালত, ওই যতটুকু কার্য সম্পাদন করা যায়, ততটুকুই আমাকে দেন। আর যতটুকু করা যায় না, অন্য আরেকজন ব্যক্তির, ওইটার জন্য আমার কোনো দাবি দেওয়া নেই।" তাহলে সেই ক্ষেত্রে আদালত, আপনি যদি বলেন যে, "কুবের মাঝির বাড়ি গেছে তো কি হইছে? জমি গেছে তো কি হইছে? অল্প কিছু তো আছে। সেই অল্প কিছু হইলেই আমার চলবে। যতটুকু আছে ততটুকুই আমাকে দেন। এবং যে বাড়ি চলে গেছে, জমি চলে গেছে, সেটার জন্য যদি আপনি ক্ষতিপূরণ পাওয়ার আশা ত্যাগ করেন এবং সেটার দাবিও পরিত্যাগ করেন, তাহলে সেই ক্ষেত্রে আদালত যতটুকু কার্য সম্পাদন করা যায়, ততটুকু আদালত কি করতে পারেন? কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। তাহলে আমাদের যদি এভাবে মনে রাখি, ১৪ দ্বারা হলো ৯৮/২ আর ১৫ দ্বারা হলো ৫০/৫০ বা হচ্ছে ৪০/৬০ এভাবেও মনে রাখতে পারেন। তার মানে ১৪ দ্বারা হলো কি? ১৪ দ্বারা হলো অসম্পাদিত অংশটা ছোট, আর ১৫ দ্বারাই হলো কি? অসম্পাদিত অংশটা বড়। আমাদের এখানে উদাহরণ দেয়া আছে। ২ টা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যে উদাহরণে দেয়া আছে যে ১০০ বিঘা জমি ক্রয়-বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়। কয় এবং খ, X এবং Y। পরবর্তীতে দেখা যাচ্ছে শুধুমাত্র ৫০ বিঘা কার্য সম্পাদন করা যায়। আর বাকি যে ৫০ বিঘা সেটা হলো অপরিচিত অন্য আরেকজন ব্যক্তি। তাহলে আমি যদি অন্য ব্যক্তির জমি ক্রয় করার জন্য, বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হই, সেই চুক্তির ক্ষেত্রে তো আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। তবে উনি ১০০ বিঘা জমি ক্রয় বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ১০০ বিঘা থেকে উনি ৫০ বিঘা আপনাকে লিখে দিতে পারতেছে। আর বাকি ৫০ বিঘা আপনাকে দিতে পারতেছে না। তাহলে যেই ৫০ বিঘা আপনাকে দিতে পারতেছে না, এরকম পরিস্থিতিতে এখানে কি হয়ে যাচ্ছে? আপনার সম্পাদিত যে অংশটা আছে, সেটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এবং অসম্পাদিত অংশটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কিন্তু চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কবে করবেন? কখন করবেন? যখন এই যে ৫০ বিঘা কার্য সম্পাদন করা যায় না, অর্থাৎ অসম্পাদিত অংশটা বড়, এই ৫০ বিঘার দাবি আপনি পরিত্যাগ করেন বা ৬০ বিঘার দাবি আপনি কি করেন? পরিত্যাগ করেন। এবং সেটার দাবি তো আপনি পরিত্যাগ করবেনই, পাশাপাশি হলো সেটার জন্য যে ক্ষতিপূরণ পাওয়ার যে আশা, সেই ক্ষতিপূরণ পাওয়ার আশাটাও যদি ত্যাগ করেন
তাহলে সেই ক্ষেত্রে আদালত এই ১৫ দ্বারা এখানে বলা আছে যে অসম্পাদিত অংশটা যদি বড় হয়ে যায়, তাহলে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের হুম, কি করবেন না? আদেশ প্রদান করবেন না। তবে করবেন যখন আপনি দাবি পরিত্যাগ করবেন, ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করবেন। তাহলে যতটুকু কার্য সমাধান করা যায়, যেহেতু আপনি বলতেছেন ক্ষতিগ্রস্ত পক্ষ, যে যতটুকু করা যায় ততটুকুই দেন। তখন আদালত কি করতে পারেন? ওই যতটুকু করা যায় ৫০ বিঘা করা যাচ্ছে, সেটার জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। আর বাকি যে ৫০ বিঘা আছে যেটা করা যাচ্ছে না, সেটার জন্য আপনাকে দাবিও পরিত্যাগ করতে হবে, ক্ষতিপূরণ পাওয়ার আশাও ত্যাগ করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। ২য় উদাহরণ ধরেন হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্ট। প্রেসিডেন্ট রিসোর্ট আমাদের সবার কাছেই ভালো লাগে। খুবই সুন্দর। মনোমুগ্ধকর প্রেসিডেন্ট রিসোর্ট। কেন মনোমুগ্ধকর? কারণ সেই প্রেসিডেন্ট রিসোর্টের সামনে একটা বাগান আছে। ফুলের বাগান, ফলের বাগান। আমরা দেখি সবসময়ই ১২ মাসই সেখানে আপনার হচ্ছে কোনো না কোনো ফুল ফুটে থাকে। আপনার হচ্ছে কোনো না কোনো ফল গাছে পাওয়া যায় যেটা পেড়ে খাওয়া যায়। অ্যাকচুয়ালি এই বাগানের কারণেই প্রেসিডেন্টের যে রিসোর্টটা আছে সেটা হলো মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ। এখন এই রিসোর্ট উনি বিক্রি করবেন। আপনি ধরেন সেটা ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলেন ৳১০,০০,০০০ য়। চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে এই যে প্রেসিডেন্ট রিসোর্ট, এটা উনি শুধুমাত্র যে রিসোর্ট আছে, যে বিল্ডিংটা আছে সেটা শুধু আপনাকে লিখে দিতে পারতেছে। আর সামনে যে বাগান, এই ফলের বাগান, ফুলের বাগান, সেটা আপনাকে লিখে দিতে পারতেছে না। কেন পারতেছে না? অর্থাৎ সেটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওইটা তো অন্য আরেকজন ব্যক্তির। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? অসম্পাদিত অংশটা বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ বাগানটা কি এই আপনার হচ্ছে রিসোর্টের তুলনায় খুবই তাৎপর্যপূর্ণ। বাগানটা বড়। আর ওই আপনার হচ্ছে যে একটা বিল্ডিং বা হচ্ছে রিসোর্ট সেটা কি ছোট? তাহলে এখানে অসম্পাদিত অংশটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। আর সম্পাদিত অংশটা ছোট হয়ে যাচ্ছে। যেহেতু বাগানের কারণেই এই রিসোর্টটা তাৎপর্যপূর্ণ। তাহলে এই ক্ষেত্রে আদালত কি করবেন না? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তবে করবেন যখন আপনি ক্রেতা বলতেছেন যে আদালতকে, "মাননীয় আদালত, ওই যে এই প্রেসিডেন্ট রিসোর্ট এই বাগানের কারণে তাৎপর্যপূর্ণ এবং এই বাগানের কারণেই আমি এই রিসোর্ট ক্রয় করার জন্য কি হয়েছি? চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এখন বাগান করা যাচ্ছে না। শুধুমাত্র ওই বাড়িটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে। এখন মাননীয় আদালত, আমার শুধু ওই বাড়িটা হলেই চলবে। ওই বাগানের যে দাবি সেটা আমি কি করলাম? আমি পরিত্যাগ করলাম। এবং সেই বাগানের জন্য যে ক্ষতিপূরণ পাওয়ার যে আশা, সেটাও আমি কি করলাম? সেটাও আমি পরিত্যাগ করলাম। আপনি যদি এরকমভাবে ক্ষতিপূরণ পাওয়ার যে আশা, সেটাও ত্যাগ করেন। আপনি যদি কি করেন? ওই বাড়ির যে দাবির আশা, সেই দাবিটাও আপনি ত্যাগ করেন। তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র রিসোর্ট কার্য সম্পাদন করা যাচ্ছে। আদালত কি করতে পারেন? শুধু রিসোর্টের কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। আশা করি ক্লিয়ার হয়েছেন। তাহলে আমাদের এভাবে মনে রাখতে পারি ১৪ ধারা হলো ৯৮(২) আর ১৫ ধারা হলো কি ৫০-৬০ বা ৪০-৬০। হ্যান্ড রেইজ করেছেন। আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দিচ্ছি। জি, বলেন। জি, বলেন। সমস্যা নেই, বলেন। স্যার আমার একটা কোয়েশন ছিল। জি। স্যার এখানে মানে যে উদাহরণটা মানে এখন বললেন স্যার, এখানে দেখা যাচ্ছে যে 100 বিঘার মানে মধ্যে 50 বিঘার সম্পাদন করা যাচ্ছে, 50 বিঘার সম্পাদন করা যাচ্ছে না। তাহলে স্যার এই যে বিষয়টার মানদণ্ডটা আমরা কিসের ভিত্তিতে নিব, যে পরিমাপটা কিভাবে করব? দুইটা ম্যাক্সিমাম তো স্যার অংশ তো সমানই করা হয়ে যাচ্ছে যাচ্ছে। না। হ্যাঁ, সমান, সমান হলেও তো হ্যাঁ, জি সমান স্যার। কোথায় ২ বিঘা, কোথায় ৫ বিঘা। ধরেন আপনি নিজেই না না। আমার কাছ থেকে একটা জমি ক্রয় এটা মানদণ্ডটা একেবারে ট্রু সেন্স এ বুঝতে হবে। ধরেন আপনি নিজেই আমার কাছ থেকে ১০% জমি ক্রয় বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হইছেন। এখন চুক্তিবদ্ধ হওয়ার পরবর্তীতে আমি শুধুমাত্র আপনাকে ১% জমি লিখে দিতে পারতেছি। আর বাকি ৯% দিতে পারতেছি না। বা আমি আপনাকে ৫% দিতে পারতেছি আর বাকি ৫% দিতে পারতেছি না। বর্ণনা যদি এরকম হতো যে ১০% জমি ক্রয় বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়েছেন, ওই ১% দেয়া যাচ্ছে না বা ২% দেয়া যাচ্ছে না। বাকি ৮%ই দেওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ১৪ ধারার ফ্রেমে পড়তে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আপনার ২য় যে উদাহরণটা উদাহরণটা খেয়াল যে করেন। দিলেন স্যার, যে মানে হ্যাঁ, বাগান স্যার, বাড়ি।
তা যে উদাহরণ বাগানবাড়ি। জি, বাগানবাড়ি। আপনাদের আরেকটা দেয়া আছে বাগানবাড়ি। এখন বাড়ি তো তাৎপর্যপূর্ণ সেই বাগানের কারণেই। এখন চুক্তিবদ্ধ হলেন বাগানবাড়ি ক্রয় করার জন্য। ঘটনাক্রমে কি হলো? চুক্তিবদ্ধ হওয়ার পরবর্তীতে হ্যাঁ, শুধুমাত্র কি করা যাচ্ছে? ওই বাড়িটাই সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে। বাগান ছাড়াই। বাগানের মালিক হলো অন্য আরেকজন ব্যক্তি। তাহলে এই চুক্তির ক্ষেত্রে যেহেতু অসম্পাদিত অংশটা বড় হয়ে যাচ্ছে, আদালত কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কবে করবেন? কখন করবেন? যখন আপনি সেই বাগানের দাবি পরিত্যাগ করবেন। যে বাগান ছাড়াই আমাকে বাড়িটা দিলেই চলবে। এবং সেই বাগানের জন্য ক্ষতিপূরণ পাওয়ার যে আশা, সেটাও ত্যাগ করবেন। তখন আপনি যতটুকু কার্য সম্পাদন করা যায়, ততটুকু কার্য সম্পাদন আপনি পেতে পারেন। জি স্যার, আমার বুঝতে জাস্ট পেরেছেন? যেটা একটু মানে কনফিউশন স্যার, যে উদাহরণটা দিলেন স্যার 100 বিঘা জমির মধ্যে 50 বিঘা করা গেল, 50 করা গেল না, তাহলে সেখানে 50% হয়ে যাচ্ছে। তো স্যার আমি মানে এইটাই বুঝতে চাচ্ছিলাম স্যার। না, না, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? রিবা আপু বলেন। স্যার ওই যে যখন বিক্রি করবে তখন তো বলছে যে বাগান বাড়ি বিক্রি করবে, তো এটা মিথ্যে কথা কইলো না নাকি? জি স্যার, ওই যে অন্য মানে যারা কিন্তু চুক্তি মিথ্যে কথা বললেই তারাকে তো জানতে এই জন্যই তো আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। না করে দিবেন আদালত। না, না, দেয়া যাবে না। তবে যখন আপনি ক্ষতিগ্রস্ত ও পক্ষ, আপনি হলেন ক্রেতা, আপনি বলতেছেন স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে, দিবেন না, আমি এখন ক্রেতা, আমি ক্ষতিগ্রস্ত পক্ষ, আমি বলতেছি স্যার ওই যতটুকু দেয়া যায় আমাকে, বাগান আমার লাগবে না স্যার, ওই আমাকে যে বাড়িটা আছে এটা দিলেই চলবে। তো এখন আপনি ক্ষতিগ্রস্ত পক্ষ, আপনি যদি ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে তো আদালত দিবেই। ও তাই ছাড় দিতে হবে যে ক্ষতিগ্রস্ত পক্ষ। হ্যাঁ, যে যে ক্ষতিগ্রস্ত পক্ষ তাকে ছাড় দিতে হবে। জি, জি, একটা থ্যাংক ইউ, নির্দিষ্ট থ্যাংক ইউ, লাইনে হবে তারপর ছাড় দিবে। থ্যাংক ইউ। আবার আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব, ঠিক আছে? আমরা শেষ করি। ১৬ ধারায় বলা আছে চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। যদিও আপনাদের বেয়ার অ্যাক্টে ১৬ ধারায় কোনো এক্সাম্পল নেই। আপনারা নিশ্চয়ই বাংলা সিনেমা দেখেন। আ ধরেন হচ্ছে সাকিব খান বা হচ্ছে অন্য আরেকজন যেকোনো নায়ক, নাম মেনশন নাই করি। আ উনি ধরেন চৌধুরী সাহেব। আমাদের বাংলা সিনেমায় চৌধুরী সাহেব হচ্ছে কে থাকে? ভিলেন ওই যে রাজীব মারা গেছেন উনি। বাংলা সিনেমা ক্যারেক্টার করতেন। এমনিতে উনারা খুবই ভালো মানুষ। জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে বলতেছি। এখন চৌধুরী সাহেবের অফিসে নায়ক চাকরি করে। একদিন চুরির অপবাদ দিয়ে কি করা হলো? সেই নায়েক সাহেবকে আপনার চৌধুরী সাহেবের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হলো। তখন নায়েক মনে, মনে জিদ করলো যে এই চৌধুরী সাহেবের ফ্যাক্টরি, বাড়ি-গাড়ি যা আছে একদিন সে নিলামে ক্রয় করে ফেলবে। তো চৌধুরী সাহেব যেই মোটরসের পার্টস বানায়, ঠিক একই পার্টস কি করলো? ওই নায়েকও বানানো শুরু করলো। একটা পর্যায়ে চৌধুরী সাহেবের সেই মোটর পার্টস আর চলে না। কিন্তু নায়েক সাহেবের যে মোটর পার্টস আছে সেটা একচেটিয়া বাজার। তো অবশেষে ব্যাংক ঋণ উনি চৌধুরী সাহেব পরিশোধ করতে পারেন। একটা পর্যায়ে উনি কি করলেন? উনার বাড়ি এবং হচ্ছে যে ফ্যাক্টরি আছে সেটা হচ্ছে নিলামে তুললেন। নিলামে তোলার পর বা হচ্ছে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলেন। পরবর্তীতে নায়ক সেটা দেখতে পেয়ে চৌধুরী সাহেবের সাথে উনার বাড়ি, গাড়ি যা কিছু আছে সবকিছু ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলেন। একটা চুক্তি। একটা চুক্তির মধ্যে কি ২ টা অংশ। একটা অংশের মধ্যে কি আছে? একটা অংশের মধ্যে আছে বাড়ি। আরেকটা অংশের মধ্যে কি আছে? আরেকটা অংশের মধ্যে আছে গাড়ি। অর্থাৎ যখন একই চুক্তিতে ২ টি অংশ থাকে এবং একটি অংশ থেকে অন্যটি কি হয়? স্বতন্ত্র এবং স্বাধীন হয়। তাহলে একটা থেকে অন্যটা যদি স্বতন্ত্র এবং স্বাধীন হয়, সেই ক্ষেত্রে একটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়। চৌধুরী সাহেবের যে বাড়ি আছে, চৌধুরী ভিলা, সেটার যে জমির কাগজপত্র যা কিছু আছে সবকিছু ওকে চুক্তিবদ্ধ হওয়া হলো। কিন্তু চৌধুরী সাহেবের যে প্রাডো গাড়িটা আছে, হ্যাঁ? সেটা হলো আজকে ১০ বছর পেপার ফেল। আপনারা জানেন যে ৩,০০০ সিসির প্রাডো গাড়ির প্রায় বৎসরে ৳১,০০,০০০ করে আপনার হচ্ছে কি আসে? ট্যাক্স আসে। তাহলে আপনার ১০ বছর যদি পেপার ফেল হয়, তাহলে ওই গাড়ি যদি রোডে চালাইতে হয়, তাহলে কি করতে হবে? প্রায় ৳১০,০০,০০০ র মতো সরকারকে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে একটা সবকিছু ওকে, আরেকটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাচ্ছে না। কারণ পেপারস ফেল। তাহলে এরকম পরিস্থিতিতে এই ১৬ ধারায় বলা আছে যে আদালত কি করতে পারেন? বাড়ির ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন। অর্থাৎ একটা চুক্তির যদি ২ টা অংশ থাকে, একটা যদি অন্যটি স্বতন্ত্র এবং স্বাধীন হয়, একটা যদি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায়, আরেকটা যদি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন না করা যায়। তাহলে যেটা সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় সেটার জন্য আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করিবেন। এটাই বলা আছে হচ্ছে ১৬ ধারায়।
শুধু যারা লেস ইম্পর্টেন্ট জাস্ট বুঝার স্বার্থে আপনাদেরকে বললাম। ১৭ ধারায় বলা আছে, অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা। অংশবিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে শুধুমাত্র ১৪, ১৫ এবং ১৬ ধারার ক্ষেত্রে পড়তে হবে। ১৪, ১৫, ১৬ ধারার ক্ষেত্র ব্যতীত আদালত অন্য কোনো ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না। তার মানে ১৭ ধারার বেসিক কথা হলো, যখনই আপনি চুক্তির অংশবিশেষ কার্য সম্পাদন চাবেন, তখনই হচ্ছে আপনাকে কি করতে হবে? ১৪, ১৫ এবং ১৬ ধারায় চাইতে হবে। ১৪, ১৫, ১৬ ধারা ব্যতীত অন্য কোনো ধারায় আদালত কি করবেন না? অংশবিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ১৮ ধারায় বলা আছে, ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে যে কোশ্চেনটা হয়, ১৮ ধারা থেকে, যে ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? তাহলে উত্তর কি হবে? ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার হলো ৪টি। কয়টি অধিকার? ত্রুটিপূর্ণ সত্যসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার ৪টি। সেগুলো কি? এগুলি কার অধিকার? অধিকার হলো ক্রেতার অধিকার। কার বিরুদ্ধে অধিকার? বিক্রেতার বিরুদ্ধে অধিকার। ১ নম্বরে বলা আছে যে, ধরেন আপনি হলেন ক্রেতা। আপনি আমার কাছ থেকে বা মিস্টার এক্স এর কাছ থেকে আপনি হচ্ছেন ১০ বিঘা জমি ক্রয় বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এখন মিস্টার এক্স বা আমি যখন আপনার কাছে ১০ বিঘা জমি ক্রয় বিক্রয়ের চুক্তিবদ্ধ হই, তখন ওই জমিতে আমার সত্ত্ব কি ছিল? ত্রুটিপূর্ণ সত্ত্ব ছিল। ত্রুটিপূর্ণ সত্ত্ব কেন ছিল? যখন আমি আপনার সাথে চুক্তিবদ্ধ হই, হ্যাঁ? তখন ওই সম্পত্তিতে আমার পুরোপুরি সত্ত্ব ছিল না। কারণ ওই সম্পত্তির মালিক ছিল আমার বাবা বা হচ্ছে মিস্টার এক্স এর বাবা মিস্টার ওয়াই। আমি বাবার সম্পত্তি কি করেছি? ক্রয় বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এখন পরবর্তীতে চুক্তিবদ্ধ হওয়ার পর পরবর্তীতে মিস্টার এক্স এর যে বাবা ওয়াই সে মারা গেল। মারা যাওয়ার পর সেই সম্পত্তির মালিক মিস্টার এক্সই হয়ে গেল। এরকম পরিস্থিতিতে আপনি মিস্টার এক্স এর সাথে যে প্রিভিয়াসলি চুক্তিবদ্ধ হয়েছিলেন, যখন চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন কিন্তু মিস্টার এক্স ওই সম্পত্তির মালিক হননি। এখন মিস্টার এক্স আপনাকে আর সেই জমিটা রেজিস্ট্রি করিয়া দিচ্ছে না। মিস্টার এক্স বলতেছে যে, মাননীয় আদালত, আপনি যখন মামলা করলেন ১২ ধারায়, মাননীয় আদালত, আমি যখন চুক্তি করি এই ভদ্রলোকের সাথে, তখন আমার এখানে কি ছিল? তখন এখানে আমার ত্রুটিপূর্ণ সত্ত্ব ছিল। কারণ আমি তখন সত্ত্বের মালিক ছিলাম না। এই জমির মালিক ছিল আমার বাবা। তখন আদালত জিজ্ঞাসা করবে যে, ঠিক আছে মিস্টার এক্স, এখন আপনি যখন চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন আপনার ত্রুটিপূর্ণ সত্ত্ব ছিল। এখন আপনি বলেন, এখন সেই সত্ত্বের ত্রুটিটা সংশোধন হয়েছে কিনা? তখন মিস্টার এক্স বলল, হ্যাঁ, এখন তো সত্ত্বের ত্রুটি সংশোধন হয়েছে। এখন তো আমি সেই সম্পত্তির মালিক হয়েছি। তাহলে এই ক্ষেত্রে আদালত অবশ্যই কি করবেন? অবশ্যই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন। কেন? কারণ আমাদের ১৮ ১ নম্বর পয়েন্টে বলা আছে, পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে চুক্তি পালনের অধিকার। তাহলে চুক্তি সম্পাদনের সময় আপনার সত্ত্বের ত্রুটি ছিল। কিন্তু চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় তখন আপনার সত্ত্বের ত্রুটি কি হয়ে গেছে? রিমুভ হয়েছে। এখন আর সত্ত্বের ত্রুটি নেই। সেক্ষেত্রে আদালত কি করবেন? চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অবশ্যই আদেশ প্রদান করবেন। সাইয়েদ জামান, আপনি প্রতিদিনই দেরি করে ক্লাসে জয়েন করেন। জামান ভাই, আপনি আরো দ্রুত জয়েন করার চেষ্টা করবেন। সবাইকে আনমিউট করে রেখেছি। আ খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব ভালোভাবেই পড়ার চেষ্টা করি। অল্প, অল্প করে পড়তেছি এবং এখানকার যে ব্যাখ্যাগুলো আছে, পয়েন্টগুলো আছে, যদিও এগুলো আসলে এমসিকিউর জন্য খুব বেশি প্রয়োজন নেই যে ব্যাখ্যাগুলো পড়াচ্ছি। কিন্তু এগুলো যদি আপনারা বুঝে পড়েন তাহলে আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস কি, একটা বিষয় যদি আপনার বেসিক ক্লিয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে পরীক্ষা যেভাবেই হোক, এমসিকিউ হোক, রিটেন হোক, মৌখিক পরীক্ষা হোক, আমরা মৌখিক পরীক্ষাও দিয়েছি। আপনারাও দিবেন, যেটাকে আমরা ভাইবা পরীক্ষা বলি। মৌখিক পরীক্ষা হোক, যেই পরীক্ষা হোক, সেই পরীক্ষায় আপনি ভালো করবেন। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। আর কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তাহলে সেটা আপনি মুখস্থ করতে পারবেন। কিছুক্ষণ পরেই ভুলে যাবেন। ওকে, তাহলে প্রথম ক্রেতার অধিকার কি? ক্রেতার প্রথম অধিকার হলো পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে চুক্তি পালনের অধিকার। তাহলে মিস্টার এক্স কে কি করা যাবে? পরবর্তীতে বাধ্য করা যাবে।
দ্বিতীয়ত বলা আছে রাজিনামা সংগ্রহের অধিকার। রাজিনামা সংগ্রহের অধিকার। সত্যের ত্রুটির কারণেই। আমাদের হচ্ছে ১ নাম্বার পয়েন্টে সে অস্বীকার করতেছিল। সে যদি অস্বীকার করেও পরবর্তীতে যদি সত্য ঠিক হয়ে যায়, তাহলে অবশ্যই আদালত কি করবেন? চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন। আর দ্বিতীয়ত বলা আছে যে আপনি মিস্টার এক্স এর কাছ থেকে জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এখন মিস্টার এক্স কি করতে পারত? তার যেই জুতের মালিক আছে বা তার যে ভাই-বোন আছে, তাদের কাছ থেকে সে রাজিনামা সংগ্রহ করতে পারত। তাদের অনুমতি নিতে পারত। এটা যদি আপনার বিক্রেতা অনুমতি নিতে পারে, সেক্ষেত্রে আপনি ক্রেতা, আপনিও কি করতে পারবেন? অনুমতি আ আপনি হচ্ছে অনুমতি নিতে পারবেন। অর্থাৎ রাজিনামা সংগ্রহ করতে পারবেন। ৩ নম্বরে বলা আছে, বিক্রেতা মিস্টার এক্স, বিক্রেতা মিস্টার এক্স সে আপনার কাছে জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। কিন্তু বিক্রেতা তার যে জমিটা আছে ১০ বিঘা জমি, সেটা হলো অন্য আরেকজন ব্যক্তির কাছে কি করেছে? অন্য আরেকজন ব্যক্তির কাছে বন্ধক দিয়ে ২ লক্ষ টাকা নিয়ে রেখেছে। তাহলে জমির যে বর্তমান মালিক, আপনি যার কাছে ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সে কি করেছে? সেটা অন্য কারো কাছে বন্ধক দিয়ে রেখেছে। বন্ধক দিয়ে টাকা পয়সা নিয়েছে। তাহলে সে যে বন্ধক মুক্ত করবে, সে বন্ধক মুক্ত কে করে দিবে? আপনি যিনি ক্রেতা আপনি করবেন, নাকি যিনি আপনার কাছে প্রপার্টি বিক্রি করলো মিস্টার এক্স? মিস্টার এক্স করবে। মিস্টার এক্স করবে, অর্থাৎ বিক্রেতা করবে। তাহলে বন্ধক মুক্ত করার এবং হস্তান্তর করার অধিকার, এটা কার অধিকার? এটা হলো ক্রেতার অধিকার। তাহলে বিক্রেতা যদি সম্পত্তি অন্য কোথাও ইতিপূর্বেই বন্ধক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বিক্রেতা কি করবেন? হ্যাঁ, সেই বন্ধকটা মুক্ত করে আপনাকে হচ্ছে ওই সম্পত্তি হস্তান্তর করবেন। এটা আপনার অধিকার। ৪টি বলা আছে সুচ্ছ ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। তাহলে সত্যের ত্রুটির কারণে যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি তো ধরেন হচ্ছে ২ কোটি টাকার জমি ৫০ লক্ষ টাকা বায়না দিয়েছেন। পরবর্তীতে যিনি আপনার বিক্রেতা তিনি আপনাকে ওই জমিটা হস্তান্তর করতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময় দেখা যাচ্ছে যে ওনার কিছু সত্যের ত্রুটি আছে। তাহলে এই যে সত্যের ত্রুটি আছে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের সময়, এই সত্যের ত্রুটি আর সংশোধন করা যায়নি। সেই ক্ষেত্রে আপনি যে ৫০ লক্ষ টাকা দিয়ে বায়না চুক্তি করেছেন, আপনি ৫০ লক্ষ টাকা তো ফেরত পাবেনই। পাশাপাশি হলেও সেটা কিভাবে ফেরত পাবেন? ধরেন উনার কাছে ৬ মাস ছিল। তাহলে ৬ মাস যদি ৫০ লক্ষ টাকা আপনি ব্যাংকে রাখতেন, তাহলে আপনাকে নিশ্চয়ই একটা অ্যামাউন্ট দিত। সেটা আপনি সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার কি হবেন? সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। আমাদের ৪ নাম্বার পয়েন্টে বলা আছে, যদি সত্ত্বের ত্রুটির কারণে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কি পাবেন? সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন। ১৮ ধারায় বলা আছে যে ত্রুটিপূর্ণ সত্ত্বসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। তাহলে ত্রুটিপূর্ণ সত্ত্বসম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কয়টি? ক্রেতার অধিকার হলো ৪টি। ১ নম্বরে হলো পরবর্তীতে অর্জিত সত্ত্ব বিষয়ে চুক্তি পালনের অধিকার। সেকেন্ডলি হলো রাজিনামা সংগ্রহের অধিকার। থার্ডলি হলো বন্ধক মুক্ত করার অধিকার। ফোর্থলি হলো সুদসহ ক্ষতিপূরণ পাওয়ার অধিকার। ১৯ ধারা। নির্দিষ্ট ক্ষেত্রে আপনাদের কোশ্চেন গুলো নিব ইনশাআল্লাহ। এবং যতক্ষণ আপনারা বুঝতে না পারতেছেন ততক্ষণ আপনাদেরকে বুঝিয়ে দিব। ১৯ ধারায় বলা আছে নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। তাহলে আমরা যখন ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করব। ১২ ধারায় আমরা কি পড়েছি? ১২ ধারায় পড়েছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন? কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন? ৪টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা যখন ১২ ধারায় আপনি দায়ের করবেন, সেই ১২ ধারার সাথে আপনি অতিরিক্ত হিসাবে ১৯ ধারায় কি চাইতে পারবেন? অতিরিক্ত হিসাবে ১৯ ধারায় ক্ষতিপূরণ চাইতে পারবেন। এখন আপনি যদি ১২ ধারার সাথে
19 ধারায় অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ না চান, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 29 ধারায় বলা আছে যে পরবর্তীতে আর আপনি আলাদা করে 19 ধারায় ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবেন না। এটা হলো একটা কথা। কিন্তু বেসিক্যালি সাধারণত যত ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা হয়, সেই মোকদ্দমা দায়ের করা হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারায়। তাহলে 19 ধারায় হচ্ছে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা হয়। এবং এখানে আরেকটা বিষয় বলা আছে যে আপনি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করবেন, সেটার সাথে আপনি অতিরিক্ত হিসাবে এই 19 ধারায় 12+19 চাইতে পারেন। এখন 12+19 চাওয়ার পর আদালত যদি দেখেন যে আপনি শুধুমাত্র 12 পাওয়ার যোগ্য, অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আদালত শুধু আপনাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদনই প্রদান করবেন। আর যদি আদালত দেখেন যে আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আর প্লাস ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তাহলে সেই ক্ষেত্রে আদালত কি করবেন? আপনাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্লাস ক্ষতিপূরণও প্রদান করবেন। আর যদি শুধু আদালত দেখেন যে শুধুমাত্র আপনি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তাহলে সেক্ষেত্রে আদালত কি করতে পারেন? আপনাকে শুধুমাত্র ক্ষতিপূরণ দিতে পারেন। 20 ধারা, খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে কি নয়? খেসারত পরিশোধ সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা নয়। খেসারত মানে হলো কি? ক্ষতিপূরণ। খেসারত মানে হলো ক্ষতিপূরণ। একটা চুক্তির মধ্যে যদি ক্ষতিপূরণের শর্ত থাকেও, একটা চুক্তির মধ্যে যদি ক্ষতিপূরণের শর্ত বলে দেয়া থাকেও, এর মানে এই না যে আদালত আপনাকে শুধু কি করবেন? আদালত আপনাকে শুধুমাত্র ক্ষতিপূরণ মঞ্জুর করবেন। আদালত যদি দেখেন যে আপনি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, পাশাপাশি হলো সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়ার যোগ্য, যদিও আপনার চুক্তির মধ্যে ক্ষতিপূরণের শর্ত দেয়া আছে যে বাড়ি বিক্রয় এর ক্রয় বিক্রয় চুক্তিবদ্ধ হইলেন 10 লাখ টাকায়, এখন 10 লাখ টাকায় যদি আপনাকে বাড়ি লিখে দিতে না পারে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করবে? 10 লাখ টাকা ক্ষতিপূরণ সহ ফেরত দিবে। এটা চুক্তির মধ্যে বলা আছে। যদি বলা থাকেও, এরকম শর্ত যদি দেওয়া থাকেও, তারপরেও সেটা কি নয়? সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধা নয়। অর্থাৎ আদালত দেখবেন যে আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়ার যোগ্য না ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। আপনি যদি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হন, আদালত আপনাকে ক্ষতিপূরণ দিবেন। আপনি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্লাস হচ্ছে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তাহলে সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্লাস কি করতে পারেন? ক্ষতিপূরণও মঞ্জুর করতে পারেন। ওকে, 21 ধারা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমরা 12 ধারায় কি পড়েছি? 12 ধারায় পড়েছি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন? তাহলে উত্তর কি হবে? 4 টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। এখন এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? তাহলে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? 8 টি ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় আসে 12 এবং 21 থেকে। 8 টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। চুক্তি করেছেন 2 পক্ষ, কিন্তু আদালত চুক্তি মোতাবেক সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিবে না। আপনাকে ক্ষতিপূরণ দিয়ে কি করবেন? বিদায় করবেন। তাহলে কখন সেগুলো? 1 নম্বরে দেখেন যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। যেমন আমি আর আলামিন ভাই কি করলাম? 10 কেজি আলু বা হচ্ছে 10 মণ আলু বা 10 মণ গম, আপনাদের বইয়ে যেটা আছে, 10 মণ গম বিক্রয়ের চুক্তিবদ্ধ হইলাম। ধরেন 1 কেজি গমের দাম 20 টাকা, 10 কেজি গমের দাম এত, 1 মণ গমের দাম এত, 10 মণ গমের দাম এত। অর্থাৎ এখানে কি করা যাচ্ছে? এখানে হলো অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তো আমাদের 1 নাম্বার পয়েন্টে বলা আছে যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়, তাহলে এখানে কি হচ্ছে? আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। দ্বিতীয়ত বলা আছে যেই চুক্তি অত্যন্ত জটিল। অত্যন্ত কি চুক্তি? অত্যন্ত জটিল চুক্তি। এবং চুক্তির মধ্যে কি? অসংখ্য বিবরণ যা পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতার বা সংকল্পের উপর নির্ভরশীল। আপনি জাহাজ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। আপনার জাহাজের মধ্যে মাল উঠবে কোথা থেকে? জাহাজের মধ্যে মাল উঠবে হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে।
সেই মাল চট্টগ্রাম থেকে যাবে হচ্ছে কোথায়? দিল্লিতে যাবে। দিল্লি থেকে যাবে হচ্ছে লন্ডনে, লন্ডন থেকে যাবে হচ্ছে আমেরিকায়। অর্থাৎ ওই চুক্তিটা কি? অত্যন্ত জটিল এবং অসংখ্য বিবরণযুক্ত। তাহলে অত্যন্ত জটিল চুক্তি, অসংখ্য বিবরণযুক্ত চুক্তি, সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। দ্বিতীয়ত বলা আছে যে পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে আমি ধরেন হচ্ছে একজন ব্যক্তির সাথে তার ব্যক্তিগত কাজ করার জন্য চুক্তিবদ্ধ হইলাম। সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ২ জন ব্যক্তি বিবাহ করার জন্য চুক্তিতে আবদ্ধ হলেন বা হচ্ছে বই লেখার জন্য গ্রন্থ প্রকাশকের সাথে আপনি চুক্তিবদ্ধ হইলেন। তাহলে এই সকল চুক্তি যেগুলো হচ্ছে ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, যেমন ২ জন ব্যক্তি ছবি আঁকার ব্যাপারে চুক্তিবদ্ধ হইলেন, আপনার ছবি সে এঁকে দিবে। তাহলে এই সকল চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তৃতীয়ত বলা আছে যেই চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গতভাবে নির্ণয় করতে ব্যর্থ হয়। চুক্তির মধ্যে কি শর্ত দিয়েছে সেটা আদালত কি করতেছে? যুক্তিসঙ্গতভাবে নির্ণয় করতে ব্যর্থ হচ্ছে। সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ফোর্থলি বলা আছে যে চুক্তিসমূহ তার প্রকৃতিগত কারণেই বাতিলযোগ্য। বাতিল চুক্তি। বাতিল চুক্তি কি? যে চুক্তির মধ্যে প্রতারণা আছে। প্রতারণা কিভাবে? ধরেন আপনি আমার কাছে একটা জমি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এখন সেই জমি থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু সেটা আপনি আমার কাছে গোপন করেছেন। বা সেই জমি রক্ষা করার জন্য আমাকে ব্যয়বহুল বাঁধ নির্মাণ করতে হবে। সেটা আপনি আমার কাছে গোপন করেছেন। এগুলো বাতিল চুক্তি। বা সেই জমির উপর দিয়ে গ্রামবাসী হাঁটা চলাফেরা করে, সেটা আপনি আমার কাছ থেকে গোপন করেছেন। তাহলে যেই চুক্তিসমূহ তার প্রকৃতিগত কারণেই বাতিল যোগ্য, সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ৫ নম্বরে বলা আছে জিম্মাদার তার ক্ষমতার বাইরে গিয়ে যদি কোনো চুক্তি করে, তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তাহলে আপনি হলেন একটা কোম্পানির ৫ নাম্বারটার উদাহরণ। আপনি হলেন একটা কোম্পানির আ ফার্নিচার কোম্পানির XYZ ফার্নিচার কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার। আপনি সেই ব্রাঞ্চের ম্যানেজার, আপনাকে কোম্পানি থেকে ক্ষমতা দেয়া হয়েছে যে আপনি প্রোডাক্টের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন। গায়ের যে রেট আছে সেই রেটের উপর আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবেন? আপনি 15% পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবেন। এখন আপনি ঢাকার মালিবাগ শাখার XYZ কোম্পানির ফার্নিচারের যেই ম্যানেজার, আপনি ব্রাঞ্চ ম্যানেজার। আপনি অন্য একটা কোম্পানির সাথে বিগ একটা কর্পোরেট পার্টি তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে আপনি তাদের এখানে কি করবেন? গায়ের রেটের উপর 20% ডিসকাউন্টে ১ কোটি টাকার ফার্নিচার ডেলিভারি করবেন। তাহলে এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কারণ কি? কারণ ম্যানেজার সাহেব উনি কি করেছেন? উনার ক্ষমতার বাইরে গিয়ে উনি চুক্তি করেছেন। তো সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে ৭ নম্বরে বলা আছে যেই সকল চুক্তির কার্য ৩ বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়। তাহলে ২ জন ব্যক্তি কি করলেন? ২ জন ব্যক্তি তাদের একটা জমি আছে। সেই জমিটা বিশেষ পন্থায় চাষাবাদ করার জন্য আগামী ৩ বছরের জন্য চুক্তিবদ্ধ হইলেন। তাহলে ৩ বছরের অধিক সময়ের জন্য চুক্তিবদ্ধ হইলেন। তাহলে ২ জন ব্যক্তি তাদের একটা জমি আছে। সেই জমিটা ৩ বছরের অধিক সময়ের জন্য বিভিন্ন পন্থায় চাষাবাদ করার জন্য চুক্তিবদ্ধ হইলেন। যেই চুক্তির কার্য ৩ বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়, তাহলে এই যে ৩ বছরের অধিক সময় যেহেতু তারা এরকম করেছেন, সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন। ৮ এ বলা আছে যেই চুক্তির উল্লেখযোগ্য অংশ চুক্তির আগেই কি হয়েছে? চুক্তির আগেই বিলুপ্ত হয়েছে। তাহলে যেই চুক্তির উল্লেখযোগ্য অংশ চুক্তির আগেই বিলুপ্ত হয়েছে, সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। যেমন কুবের মাঝির যে বাড়ি এবং হচ্ছে জমি, সেটা জলোচ্ছ্বাসে ভেঙে গেল। কিন্তু আপনি তার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন। অর্থাৎ চুক্তির আগেই সবকিছু শেষ। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। আরেকটা বিষয় আছে, এটা আপনারা রিটেন লিখবেন। চুক্তিতে যদি আরবিট্রেশন ক্লজ থাকে, আপনারা যখন চুক্তি করেন ২ পক্ষ, চুক্তির মধ্যে একটা পয়েন্ট দিয়েছেন, সেই পয়েন্টে আপনারা মেনশন করেছেন, এই চুক্তি যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ২ পক্ষ বসে সালিসের মাধ্যমে ২ পক্ষ বসে আপোস মীমাংসার মাধ্যমে কি করবেন? সেটা সমঝোতা করবেন।
এই চুক্তির বিষয়বস্তু নিয়ে আপনারা হচ্ছে কোর্টের দ্বারস্থ হবেন না। সেটা আপনারা চুক্তির মধ্যে মেনশন করেছেন পয়েন্ট আকারে। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তা আমাদের এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন? তাহলে উত্তর কি হবে? ৪ টি ক্ষেত্রে আদালত কি করতে পারেন? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। কত ধারা? ১২ ধারা। আর কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? উত্তর কি হবে? ৮ টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কত ধারায় বলা আছে? এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ ধারায়। ওকে, অসংখ্য উদাহরণ আছে এখানে। আপনাদের বেয়ারেক্টও আছে, সেগুলো দেখেন। যে সরকারের শতকরা ৪ টাকা হারে ৳১,০০,০০০ টাকার ঋণপত্র। তাহলে ৳১,০০,০০০ টাকায় শতকরা যদি ৪ টাকা হয় তাহলে মনে হয় ৪০০ টাকা হয়। তাহলে এখানে কি করা যাচ্ছে? অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। তারপরে দ্বিতীয় উদাহরণে দেখেন যে প্রতি বক্স নীল ৳১,০০০ টাকা দরে ৪০ বক্স নীল। তাহলে ৳১,০০০ টাকা দরে ৪০ বক্স নীলের দাম কত? ৪০ বক্স নীলের দাম হচ্ছে ৳৪০,০০০ টাকা। তাহলে এখানে কি করা যাচ্ছে? এখানে আমাদের ১ নাম্বার পয়েন্টেই বলা আছে যে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যায়। তাহলে আমাদের এই প্রথম ২ টা উদাহরণে কি করা যাচ্ছে? অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে। যেহেতু এখানে অর্থ দ্বারা পর্যাপ্ত প্রতিকার দেয়া যাচ্ছে, এই কারণে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরের উদাহরণ দেখেন, 3rd উদাহরণ দেখেন যে ক, খ এর সাথে ব্যক্তিগত কাজ করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে ব্যক্তিগত কাজ করতে চুক্তিবদ্ধ হলে সেই চুক্তির ক্ষেত্রে কি আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন? করবেন না। কেন করবেন না? আমাদের ২ নম্বরে বলা আছে যা পক্ষগণের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে যেই চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল, সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে দেখেন যে ক, খ কে তার ব্যক্তিগত কাজে নিয়োগ করতে চুক্তিবদ্ধ হলো। তাহলে ব্যক্তিগত কাজের বিষয়ে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরের উদাহরণে দেখেন যে একজন গ্রন্থাকার ক একজন প্রকাশক খ এর সাথে একটি সাহিত্য গ্রন্থ রচনা সমাপ্ত করতে চুক্তিবদ্ধ হলেন। তাহলে সাহিত্য গ্রন্থ রচনা এটা কিসের উপর নির্ভরশীল? আপনি যদি একটা বই লিখেন এটা আপনার ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরে উদাহরণ দেখেন যে ক খ এর নিকট জমি ইজারা প্রদান করল এবং খ ইজারার পরদিন হতে ৩ বছরের অধিক সময়ের জন্য বিশেষ পন্থায় তা চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হলো। তাহলে আমাদের এখানে বলা আছে যে চুক্তির বিষয়বস্তু ৭ নাম্বার পয়েন্টে ৩ বছরের অধিক সময় ধরে সম্পাদন করতে হয়। তাহলে আমাদের এই উদাহরণ দেখলাম যে ৩ বছরের জন্য বা ৩ বছরের অধিক সময়ের জন্য বিশেষ পন্থায় চাষাবাদ করতে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরের উদাহরণ দেখেন যে ক খ এর সাথে চুক্তিবদ্ধ হয় যে হ্যাঁ, খ কর্তৃক ক খ এর সাথে চুক্তিবদ্ধ হয় যে খ কর্তৃক ১,০০০ টাকা প্রদানের বিনিময়ে খ এর একটি সে কি করবে? খ এর একটি ছবি আঁকবে। তাহলে এই ক্ষেত্রে কি আদালত কি করবেন না? ছবি আঁকা এটা কিসের উপর নির্ভরশীল? এটা হলো ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। এই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরের উদাহরণে দেখেন যে ক খ এর সাথে খ এর প্রয়োজন হতে পারে এমন কতিপয় ধরনের প্রয়োজনীয় মাল সরবরাহ করতে চুক্তিবদ্ধ হয়। তাহলে আপনার কি প্রয়োজন হতে পারে? অর্থাৎ এই চুক্তির বিষয়বস্তু কি? অত্যন্ত জটিল। আর আপনার কি প্রয়োজন হতে পারে সেটা কিন্তু চুক্তিতে উল্লেখ নাই। বলা আছে জাস্ট যে আপনার যা প্রয়োজন হবে। তাহলে কি প্রয়োজন হতে পারে সেটা যেহেতু উল্লেখ নাই তার মানে কি এটা হলো অত্যন্ত জটিল চুক্তি। তাহলে এই ধরনের চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরের উদাহরণ দেখেন বলা আছে যে ক খ কে বিয়ে করার জন্য চুক্তিবদ্ধ হয়। তাহলে বিয়ে করা কিসের উপর নির্ভরশীল? ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। তারপরের উদাহরণে বলা আছে রেলপথ নির্মাণ এবং চালু রাখার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত একটি কোম্পানি কটন মিল নির্মাণের উদ্দেশ্যে ১ খণ্ড জমি ক্রয় করে। আপনি হলেন রেল কোম্পানি। আপনি কি করেছেন? কটন মিল করার জন্য আপনি জমি ক্রয় করেছেন। ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবে না?
আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। কেন প্রদান করবেন না? কারণ হচ্ছে কি, এই চুক্তিটা হলো কি না বাতিলযোগ্য চুক্তি। তাহলে যে চুক্তিসমূহ তার প্রকৃতিগত কারণেই বাতিলযোগ্য, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ২১ এর ক, অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরীকরণযোগ্য নয়। ২১ এর ক নতুন করে সংযুক্ত হয়েছে ২০০৪ সালে এবং কার্যকর হয়েছে ১/৭/২০০৫ থেকে। ২১ এর ক এর বেসিক কথা হলো, ২১ এর ক এর ২ টা পার্ট। একে বলা আছে যে একটা চুক্তি যদি হয় সেটা যদি বায়না চুক্তি বা স্থাবর সম্পত্তি রিলেটেড চুক্তি, তাহলে সেই চুক্তিটি অবশ্যই কি করতে হবে? ১৯০৮ সালের যেই রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী আপনাকে কি করতে হবে? লিখিত এবং রেজিস্ট্রিকৃত করতে হবে। আবারও বলতেছি, ধরেন আপনি একটা স্থাবর সম্পত্তি, আপনি জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলেন একজনের সাথে। তাহলে সেই চুক্তিটা, যেটাকে আমরা বায়না চুক্তি বলি, সেই চুক্তিটা অবশ্যই কি করতে হবে? ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত করতে হবে। এখন আপনি যদি চুক্তি করেছেন, সেই চুক্তিটা বায়না চুক্তিটা যদি রেজিস্ট্রিকৃত না করেন, তাহলে সেই চুক্তির ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু কি হবে না? প্রযোজ্য হবে না। অর্থাৎ অরেজিস্ট্রিকৃত চুক্তির ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আদালত কি করবেন না? প্রদান করবেন না। ২১ এর ক এর ২ নম্বর পয়েন্টে বলা আছে যে, ধরেন একেবারেই ট্রু সেন্সে আপনি ঢাকার উত্তরাতে ৪% জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হইলেন ২ কোটি টাকায়। এখন সেই চুক্তি মোতাবেক যখন আপনারা বায়না করেন, বায়নাতে হচ্ছে আপনারা ৫০ লক্ষ টাকা কি করলেন? ৫০ লক্ষ টাকা বায়না করলেন। আর বাকি যে ১.৫ কোটি টাকা সেটা হলো যখন সাবকাবলার রেজিস্ট্রি হবে তখন হচ্ছে সেটা কি করা হবে? বুঝিয়ে দেওয়া হবে। এখন চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তীতে আপনাকে আর কি করা হচ্ছে না? হ্যাঁ, সেই জমিটা আ লিখে দেওয়া হচ্ছে না। সাবকাবলার রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছে না। অবশেষে আপনি বাধ্য হয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করলেন। এখন আপনি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করবেন, তাহলে চুক্তিতে উল্লেখ ছিল ২ কোটি টাকা, বায়না হয়েছে ৫০ লক্ষ টাকা। তাহলে বাকি যে ১.৫ কোটি টাকা আছে সেটা হলো আপনি যখন ১২ ধারায় মামলা করবেন, সেই ১.৫ কোটি টাকা আদালতে আপনাকে কি করতে হবে? জমা দিয়ে মামলা করতে হবে। এটাই বলা আছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করার সময় মূল্যের যে অবশিষ্টাংশ আছে সেটা আদালতে কি করতে হবে? আদালতে জমা দিতে হবে। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়েরের সময় অবশিষ্ট মূল্যাংশ আদালতে আপনাকে কি করতে হবে? আদালতে জমা দিতে হবে। ২২ ধারায় বলা আছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে আদালত কয়টি ক্ষেত্রে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন? আর কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন? ২২ ধারায় বলা আছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান, এটা আদালতের কি ধরনের ক্ষমতা? এটা হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান, এটা হচ্ছে আদালত কি করতে পারে? এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রদান করতেও পারেন, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান নাও করতে পারেন। এখন এই যে ইচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা মানে এই না যে উনি কি করবেন? স্বেচ্ছাচারিতা করবেন। স্বেচ্ছাচারিতা না, বরং তা কি নিখুঁত, যুক্তিসঙ্গত বিচার বিভাগীয় মূলনীতির দ্বারা কি হবেন? নিয়ন্ত্রিত হবেন এবং আপিল আদালতের দ্বারা কি হবে? আপিল আদালতের দ্বারা সংশোধনযোগ্য হবে। ২ টি ক্ষেত্রে আদালত কি করতে পারেন? ২ টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আর একটি ক্ষেত্রে আদালত কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। তাই ২ টি ক্ষেত্রে হলো না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। আর একটি ক্ষেত্রে হলো করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। তাহলে কোন ২ টি ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন? ১ নম্বরে বলা আছে যে এখানে এমন পরিস্থিতিতে চুক্তি হয়েছে যে বাদীকে প্রতিবাদীর উপর কি করতেছে? একটি অন্যায় সুবিধা প্রদান করতেছে। তাহলে যেখানে এমন পরিস্থিতিতে চুক্তি হয়েছে যে বাদীকে প্রতিবাদীর উপর একটি অন্যায় সুবিধা প্রদান করতেছে। একেবারেই ট্রু সেন্সে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরেন আপনি পদ্মা নদীর মাঝির যে উপন্যাসের যে নায়ক কুবের মাঝি, সেই কুবের মাঝির আপনি হচ্ছে কি করলেন? কুবের মাঝির সাথে একটা জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলেন।
এখন চুক্তিবদ্ধ হওয়ার পর কুবের মাঝি আপনাকে একটা জিনিস কি করেছে? আপনার সাথে একটা জিনিস গোপন করেছে। গোপন বিষয়টা কি? কুবের মাঝি আপনাকে বলেনি যে এই জমিটা যদি রক্ষা করতে হয় পদ্মা নদী থেকে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে কি করতে হবে? ব্যয়বহুল বাঁধ নির্মাণ করতে হবে। আপনি চুক্তিবদ্ধ হওয়ার পরবর্তীতে জানতে পেরেছেন যে এই কুবের মাঝির এই জমি তো আমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু এই জমি যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? অনেক টাকা খরচ করে বাঁধ নির্মাণ করতে হবে। কিন্তু সেটা আপনার কাছে গোপন করা হয়েছে। তাহলে এরকম পরিস্থিতিতে কুবের মাঝির পক্ষে আদালত যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেয় তাহলে সেখানে আপনি হলেন ক্রেতা। আপনার উপর কি করল? আপনার উপর অন্যায় হলো। তাহলে আপনার যিনি বিক্রেতা তাকে কি করা হলো? একটা অন্যায় সুবিধা দেওয়া হলো। কুবের মাঝিকে একটা অন্যায় সুবিধা দেওয়া হলো। তাহলে আমাদের ১ নম্বর পয়েন্টে বলা আছে যেখানে এমন পরিস্থিতি চুক্তি হয়েছে যে বাদীকে প্রতিবাদীর উপর কি করতেছে? একটা অন্যায় সুবিধা প্রদান করতেছে। অর্থাৎ বিক্রেতাকে একটা অন্যায় সুবিধা প্রদান করতেছে। যদিও সেখানে বাদীর পক্ষ থেকে কোনো জালিয়াতি বা ভুল বিবরণ নেই। কিন্তু এই জিনিসটা সে গোপন করেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আদালত কি করবেন না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। আপনাদের এই উদাহরণটা দেয়া আছে। আমাদের এখানে দেখেন যে কয়েকটি নির্দিষ্ট জমি বিক্রি করতে ক্রেতা ক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। কিন্তু বন্যার হাত থেকে উক্ত জমি রক্ষা করতে মালিক কর্তৃক ব্যয়বহুল বাঁধের রক্ষণাবেক্ষণ করা আবশ্যক। ক্ষয়ের পরিস্থিতির কথা জানতো না। ক্রয়ের নিকট তা কি করেছিল? গোপন করেছিল। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কাজ সম্বন্ধে ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই কি হবে? অবশ্যই প্রত্যাখ্যাত হবে। তারপরে দ্বিতীয়ত যেখানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করেন, যেখানে চুক্তির কাজ সম্পাদন প্রতিবাদীকে কি করবে? প্রতিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়ায় ফেলবে। আপনি ধরেন একজনের কাছ থেকে একেবারেই ট্রু সেন্স এ মাথায় যদি অন্য টেনশন থাকে এগুলো বাদ দেন। গল্প বুঝেন। পড়াগুলো অনেক মজার পড়া। আপনি একজনের কাছ থেকে একটা জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ধরেন অল্প টাকাই আপনার আছে ৫% জমি। এখন যখন চুক্তিবদ্ধ হন, তখন বিক্রেতা আপনাকে দেখিয়েছে যে, "ভাই এই যে দেখেন এইখান থেকে কি আছে? রাস্তা আছে। এই রাস্তা হবে? ইটের সোলিং এ যে আমি ইট আনছি বসাবো, রাস্তা হবে।" কিন্তু পরবর্তীতে যখন চুক্তিবদ্ধ হইলেন, তখন আপনি আরো খোঁজখবর নিয়ে দেখলেন যে এখানে রাস্তা নেই। রাস্তার কোনো অস্তিত্বই নেই। তাহলে এরকম পরিস্থিতিতে পরবর্তীতে আর আপনি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অনুযায়ী অর্থাৎ চুক্তি অনুযায়ী আপনি সেই জমিটা ক্রয় করতে চাচ্ছেন না। এখন যিনি বিক্রেতা আছে তিনি গিয়ে আপনার নামে মামলা করে দিল। যেহেতু স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তি, আদালত তো অবশ্যই সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন। এখন যদি দেন তাহলে আপনি যে ক্রেতা আপনাকে কি করতেছে? অর্থাৎ আপনাকে প্রতিবাদীকে অর্থাৎ বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়ায় ফেলতেছে। আপনি যদি সেই জমি কিনেন আদালতের আদেশ অনুযায়ী তাহলে সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী ল্যান্ড ওনার যারা আছেন তাদের সাথে আপনাকে ফাইট করতে হবে, মারামারি করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে কি করতেছে? এই চুক্তির কার্য সম্পাদন যদি আদালত আদেশ দেন তাহলে সেখানে প্রতিবাদীকে অর্থাৎ আপনার ক্রেতাকে অত্যন্ত ক্লেশে জড়ায় ফেলবে যা সে চুক্তির পূর্বে হতে সে বুঝতে পারেনি। অপরদিকে উহার কাজ সম্পাদন আপনার হচ্ছে বাদীকে কোনো ক্লেশে বিজড়িত করবে না। তাই এরকম পরিস্থিতিতে যদিও সেগুলো স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তি, আদালত কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে কি করবেন? ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। যেমন দেখেন উদাহরণে বলা আছে যে ক্ষয়ের সাথে নির্দিষ্ট জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু জমির প্রবেশ পথের ব্যাপারে চুক্তিতে কিছু উল্লেখ করা হয়নি। জমিতে প্রবেশের কোনো অস্তিত্ব নেই বলে দেখানো যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আদালত কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে কয়টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন সেটা হলো কয়টি ক্ষেত্রে? ২ টি ক্ষেত্রে। আর একটি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। সেই একটা ক্ষেত্র কি? আপনি ক্রেতা। আপনি কি করেছেন? আপনি জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার পর পরবর্তীতে ওই জমিতে ডুবা ছিল। কি ছিল? ডুবা। সেখানে আপনি ৳১০,০০,০০০ এখন হচ্ছে বালির সিজন, সে বালু দিয়ে আপনি ভরাট করেছেন। অর্থাৎ জমির উন্নয়ন সাধন করেছেন এবং চুক্তির ফলে অলরেডি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। তাহলে যেখানে বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনের
চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পন্ন করেছে অথবা চুক্তির ফলে অলরেডি লুজার হয়ে গেছে, অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে যদি অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে আদালত অবশ্যই কি করবেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। তাহলে একটি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। আর হচ্ছে আপনার ২ টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান না করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। এখানে উদাহরণে বলা আছে যে একটা রেল কোম্পানি, আপনি সেই রেল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জমি ক্রয় বিক্রয়ের জন্য। এখন চুক্তিবদ্ধ হওয়ার পর রেল কোম্পানি কি করেছে? তার সেই রেলের যে বিষয়গুলো আছে সেগুলো অলরেডি সেখানে ধরেন হচ্ছে রোড করে ফেলেছে এবং সেখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার করেছে। অলরেডি তারা লুজার হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আদালত অবশ্যই কি করবেন? ওই রেলের পক্ষে, রেল কোম্পানির পক্ষে আপনার হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করার ব্যাপারে ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবেন। ২৩ ধারা এবং ২৪ ধারা। আমরা ১২ ধারায় কি পড়েছি? কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন ১২ ধারায়। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি আসে যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন? উত্তর হবে ৪ টি ক্ষেত্রে। আর যদি আসে যে কয়টি ক্ষেত্রে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না? তাহলে সেটা হলো ২১ ধারায় হলো কয়টি ক্ষেত্রে? ২১ ধারায় হলো ৮ টি ক্ষেত্রে। ২৩ ধারায় বলা আছে যে ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। তাহলে কারা পাবে, কারা পাবে না সেটা বলা আছে কোথায়? ২৩ এবং ২৪। কোন পক্ষ পাবে, কোন পক্ষ পাবে না। আর ১২ এবং ২১ এ বলা আছে কখন দিবে, কখন দিবে না। ২৩-২৪ এ বলা আছে কারা পাবে, কারা পাবে না। কোন ব্যক্তি পাবে, কোন ব্যক্তি পাবে না। তাহলে ২৩ ধারায় বলা আছে যে কয় ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। জাস্ট এতটুকুই এমসিকিউর জন্য পড়বেন। ৮ ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে কয় ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে? ৮ ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। আর ২৪ এ বলা আছে যে কয় ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না। অর্থাৎ প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা। ৪ ধরনের ব্যক্তি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে না। জাস্ট এতটুকুই আপনারা এমসিকিউর জন্য মনে রাখবেন। ২৩ এবং ২৪ থেকে। ২৫ এ যে বিষয়টা বলা আছে, একটা সম্পত্তিতে আপনার স্বত্ব নেই। আপনি জানেন যে সেই সম্পত্তিটা হলো অন্য আরেকজন ব্যক্তির। এখন সে অন্যজনের ব্যক্তি, অন্যজনের সম্পত্তি আপনি যদি বিক্রি করার জন্য, ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হন, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবে না। তাহলে ২৫ এ বলা আছে স্বত্বহীন। আপনি আপনার ভাইয়ের সম্পত্তিতে আপনার কোনো স্বত্ব নাই বা আপনার বোনের সম্পত্তিতে আপনার কোনো স্বত্ব নাই অথবা আপনি অনুমতিক্রমে কোনো সম্পত্তিতে বসবাস করেন। তাহলে স্বত্বহীন বা অনুমতিক্রমে বসতকারী ব্যক্তি যদি কোনো সম্পত্তির বিক্রয়, ভাড়া বা ইজারা চুক্তি করে, সেই চুক্তির ক্ষেত্রে আদালত কি করবেন না? আদালত হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। ২৭ এর ক ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ২৭ এর কটা হলো ২১ এর ক এর বিপরীত। আমাদের ২১ এর ক তে কি বলা আছে? ২১ এর ক তে বলা আছে একটা স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের যদি চুক্তিবদ্ধ হয় কেউ, কোনো পার্টি, তাহলে স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তির ক্ষেত্রে সেই চুক্তিটা অবশ্যই ১৯০৮ সালের যে রেজিস্ট্রেশন আইন আছে, সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কি হতে হবে? সেই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হতে হবে। যদি রেজিস্ট্রিকৃত না হয় তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। আমাদের ২১ এর ক তে বলা আছে যে একটা স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের চুক্তি হলে, যেটাকে আমরা বায়না চুক্তি বলি, সেই চুক্তিটা অবশ্যই ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হতে হবে। কিন্তু ২১ এর ক এর বিপরীত হলো ২৭ এর ক। ২৭ এর ক তে বলা আছে যে ইজারা সম্পর্কিত চুক্তির ক্ষেত্রে যদিও সেটা কি হওয়া আবশ্যক? যদিও সেই চুক্তি লিখিত হওয়া, রেজিস্ট্রি হওয়া আবশ্যক, হ্যাঁ? তারপরেও যদি লিখিত বা রেজিস্ট্রিকৃত না হয়, তাহলে ইজারা চুক্তির ক্ষেত্রে আদালত কি করতে পারেন? যদিও সেটা লিখিত এবং রেজিস্ট্রিকৃত হওয়া আবশ্যক। যদিও সেটা রেজিস্ট্রিকৃত না হয়, শুধুমাত্র লিখিত হয়েছে। লিখিত হলেই আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। যেটা সরাসরি ২১ এর ক এর বিপরীত। তাহলে ২১ এর ক তে বলা আছে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত হতে হবে। তা না হলে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করবেন না। আর ২৭ এর ক তে বলা আছে
যে ইজারা চুক্তির ক্ষেত্রে যদি মাত্র লিখিত হয়, লিখিত হলেই আদালত কি করতে পারেন? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারেন। সেটা রেজিস্ট্রিকৃত হওয়া না সত্ত্বেও। যেটা আমরা বলতে পারি সরাসরি ২৭ এর ক হল ২১ এর ক এর বিপরীত। ২১ এর কতে বলছে রেজিস্ট্রিকৃত হতে হবে। আর ২৭ এর কতে বলছে ইজারা চুক্তি রেজিস্ট্রিকৃত না হলেও চলবে। ২৯ ধারা আমরা আগেই পড়ে ফেলেছি। ২৯ ধারায় বলা আছে খারিজের পর চুক্তি ভঙ্গের মামলা দায়েরের প্রতিবন্ধকতা। অর্থাৎ আমরা যখন ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করব। সেই ১২ ধারার সাথে আমরা কি পারবো? ১২ ধারার সাথে আমরা অতিরিক্ত হিসাবে ১২ র সাথে অতিরিক্ত হিসাবে আমরা ১৯ ধারায় ক্ষতিপূরণ চাইতে পারবো। এখন ১২ ধারায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করে যদি আমি হেরে যাই, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আলাদা করে আর ১৯ ধারায় কি করা যাবে না। আমি যদি ১২ র সাথে ১৯ ধারা না চাই, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে ১২ ধারার মামলায় হেরে গেলে আলাদা করে আর ১৯ ধারার মামলা করা যাবে না। তার মানে ১২+১৯ চাইতে হবে। এখন ১২+১৯ যদি না চাই, শুধু ১২ ধারায় মামলা করি। ১২ ধারায় মামলা করে হেরে গেলে পরবর্তীতে আর আলাদা করে ১৯ ধারায় ক্ষতিপূরণের মামলা করা যাবে না। যদি করেন ১৯ ধারায় আলাদা করে ক্ষতিপূরণের মামলা ২৯ ধারায় বলা আছে, সেটা কি হবে? সেটা খারিজ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে শুনছিলেন আমাকে। আপনাদের যদি